বিগত সরকারের যে কোনো সরকারের আমল থেকে এই বছর রমজান মাসের সবচাইতে বেশি স্বস্তির মধ্যে ছিল দেশের সাধারণ নাগরিক। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত বা বিগত 6 মাস বা 7 মাস যতদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, অনেকটাই দেশের চিত্র পাল্টে যাওয়ার মতোই দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য আরো কিছু সময় দেওয়া উচিত? নির্বাচনের বদলে বিএনপি সরকারের সাথে মিলে তার 31 দফা যেই দিয়েছিল সেই 31 দফা বাস্তবায়ন করা উচিত। অন্য কোনো যদি নির্বাচিত সরকার আসে সেই সময় তো এর চাইতে ভালো হতে পারে। আপনি কি মনে করতেছেন সেই সময় খারাপ হবে? বাংলাদেশের বিষয়টা এজন্য বললাম, বিষয়টা এজন্য বললাম যে গত 54 বছরে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই ক্ষমতায় ছিল এবং সবার সময়টাই দেখা গেছে। এখন যতটুকু দেশের মানুষ শান্তিতে রয়েছে এমনটা হয়তো ওই সময় বিএনপির মহাসচিব যে কথা বলেছেন যে ঈদের পরে বা পরবর্তী অল্প সময়ের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করা লাগতে পারে বা আন্দোলন করা হবে, এটা এজন্য যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল যে তারা একটা সরকার নতুন নির্বাচন করে সেই সরকারকে ক্ষমতা দিবে, জনগণের ভোট অধিকার দিবে। কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছি, এমনকি ডক্টর ইউনূস সাহেব প্রথমেই তারা ছাত্রদেরকে দল করার মতো অবস্থা করে দিয়েছে। এখন একজন ছাত্র বৈষম্য বিরোধী থেকে যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি বলেছেন যে এই ডক্টর ইউনূস সাহেবকে 5 বছরের জন্য রাখার জন্য প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। আসিফ মাহমুদ বলেন, সার্জিস আলম এরকমটা বলেছেন ওনার ফেসবুক পোস্টে যে ওনার আকাঙ্ক্ষা ডক্টর ইউনূস 5 বছরের জন্য প্রধানমন্ত্রী। এখন আমার কাছে হচ্ছে যে ডক্টর ইউনূস যে সমস্ত বিষয় করতে চায়, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং তিনি নোবেল বিজয়ী, বিশ্বের কাছে একজন, বাংলাদেশের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিল। কিন্তু আজকে ওনার কথাবার্তায় আমাদের কাছে অনেক সন্দেহ দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? যে আমরা দেখেছি যখন গ্রামীণ ব্যাংকের উনি এমডি ছিল, একটা সাধারণ এমডি যিনি বিশ্বের এত নামকরা একজন ব্যক্তি, সেই এমডি পদটা ছাড়ার জন্য কেমন যেন সে মামলায় গেল, মোকদ্দমায় গেল। এই জন্যই আমাদের আজকে সন্দেহ যে আজকে যাদেরকে, এবং উনি যখনই প্রধান উপদেষ্টা হলেন তখন বললো যে ছাত্ররা ওনাকে বসিয়েছে। আসলে কি ছাত্ররা বসিয়েছে? এখানে ছাত্র জনতা আন্দোলন করেছে এবং জামাত, বিএনপি, অন্যান্য দলও আন্দোলন করেছে। সেই আন্দোলন কিন্তু একদিনে হয়নি। এখানে আপনার আন্দোলনটা ছিল সেই 16 বছরের আন্দোলন, একটা এসে সফলতায় এসেছে। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছিলাম যে সেই ছাত্ররাও একদিন হারুনের হোটেলে গিয়ে ভাত খেয়ে এবং তাদের কাছে ফর্দ ধরিয়েছিল, তারা আন্দোলন স্থগিত করেছিল, প্রত্যাহার করেছিলেন এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন। তখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা এই আন্দোলন করেছিল তাদের সাথে আলাদাভাবে বলেছিল যে আমাদের আন্দোলন হচ্ছে শেখ হাসিনার পতন, তার পদত্যাগ করতে হবে, এক দফা আন্দোলন, আমরা আন্দোলন চালিয়ে যাব। চালিয়ে গিয়েছে। পরবর্তীতে কিন্তু এই সার্জিদ, এই হাসনাত, এই নাহিদ, এই আসিফ মাহমুদ এরা পরবর্তীতে যোগদান করেছে। যদি আজকে তারা যোগদান নাও করতে পারতো, কিন্তু যোগদান করার পরে আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখলাম হান্নান মাসুদ এই ডক্টর ইউনূস সাহেবের প্লে কার্ড নিয়ে সে শোডাউন করে। এই তাইলে কি নাগরিক পার্টির প্রধান কি ডক্টর ইউনূস? এটা সন্দেহ স্বাভাবিক এবং প্রমাণিত হয়, কারণ উনি কেন বাধা দেয়নি। ওনার যিনি প্রেস সচিব তিনি আপনার বলে যে নাহিদকে ইঙ্গিত করে বলে যে নেক্সট প্রাইম মিনিস্টার, এটাও তো উনি বলতে পারে না। সেখানে আমাদের জোনায়েদ সাকি ছিল, হয়তোবা আমাদের তারেক রহমান সাহেব ছিল না, সেখানে অন্যান্য মাহমুদুর রহমান মান্না ছিল, অন্যান্য দলের লোকজনও ছিল। এই যে বিষয়, এবং ডক্টর আসিফ নজরুল তিনি প্রোগ্রামে বলে যে বাবারা তোমাদের 5-10 বছর এখনো থাকতে হবে। এই কথাগুলো কখনো গণতান্ত্রিক হতে পারে না। তাই আমরা মনে করি এক ফ্যাসিস্টের পতন হলেও আর একটা ফ্যাসিস্ট মনে হচ্ছে যেন আসতে চাচ্ছে। এইটা বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। এবং আমরা যেহেতু সর্ববৃহৎ দল বিএনপি, এই বিএনপি জনগণের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে এতদিন আন্দোলন করেছে। হয়তোবা দ্রুত আন্দোলন সফল হয়নি, পরবর্তীতে ছাত্রদের উপর মানুষের আস্থা ছিল, আমরা ব্যাগে ছিলাম, পিছনে ছিলাম। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, সাজা হওয়া শুরু করেছিল, আমাদের কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সেখানে আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমি দুটা বিষয় একসাথে আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের যদি আজকে এই নির্বাচন যদি না হয়, তারা কখনো যে কথা বলতেছে, এক সময় বলে যে আপনার সংস্কার নির্বাচনের কথা বললে ওনাদের
খারাপ লাগে, আবার বলে আগে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আমাদের জাতীয় সরকার নির্বাচনের কথা বলে খারাপ লাগে, এরপর আবার বলে শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার। আরে ভাই, বিচার প্রক্রিয়া তো অনেক বড়, সংস্কার প্রক্রিয়া তো অনেক বড়, এইটাকে ইস্যু করে এই সরকার কৌশলগতভাবে থাকতে চাচ্ছে, এটা তো কোনোভাবে বরদাস্ত করা যায় না। তাই জনগণের ভোট অধিকারের জন্য যে আমরা আন্দোলন করেছি, প্রয়োজনে আবারও আন্দোলন করতে হবে এবং নির্বাচন আমাদের দিতে হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসেছে বা যারা এখন পার্টি করেছে, তারা কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে বিভিন্ন পদে বসাতে চেয়েছিল, 600 পদে। কেন বসাতে চাইছিল? মনির ভাই, আমি একটু আপনাকে বলি যে আমাদের অনেক দর্শকরাও কমেন্টস করতেছেন যে বিগত সরকারের যে কোনো সরকারের আমল থেকে এই বছর রমজান মাসে সবচাইতে বেশি স্বস্তির মধ্যে ছিল দেশের সাধারণ নাগরিক। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত বা বিগত 6 মাস বা 7 মাস যতদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, অনেকটাই দেশের চিত্র পাল্টে যাওয়ার মতোই দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য আরো কিছু সময় দেওয়া উচিত? নির্বাচনের বদলে বিএনপি সরকারের সাথে মিলে তার 31 দফা যেই দিয়েছিল সেই 31 দফা বাস্তবায়ন করা উচিত, তারপরে নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনায় আসা উচিত। সরকার একটা নির্দিষ্ট যেহেতু রোডম্যাপ দিয়েছেন, ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হবে, এখানে থেকে সরকারকে সহযোগিতা করা উচিত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবছর রমজানে সকলের ভালো ছিল বা কোনো সমস্যা হয়নি, কোনো চাঁদাবাজি হয়নি, আপনি এই ধরনের কথা ইঙ্গিত দিয়েছেন এবং সন্তুষ্ট ছিল সকলে। কিন্তু আপনাকে যদি আমি উল্টো প্রশ্ন করি যে অন্য কোনো যদি নির্বাচিত সরকার আসে, সেই সময় তো এর চাইতে ভালো হতে পারে, আপনি কি মনে করতেছেন সেই সময় খারাপ হবে? বাংলাদেশের বিষয়টা এই জন্য বললাম যে গত 54 বছরে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই ক্ষমতায় ছিল এবং সবার সময়টাই দেখা গেছে। এখন যতটুকু দেশের মানুষ শান্তিতে রয়েছে, এমনটা হয়তো ওই সময় হয়নি। তো রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করেন, বিগত 54 বছরও করতে পারতেন, কিন্তু সংস্কার করেননি। এখন মনে হয় না যে আপনার অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত এবং নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করা উচিত, রাষ্ট্রের সংস্কার কাজ শেষ করেই যেন নির্বাচনটা আসে? আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আগে মানুষ অশান্তিতে ছিল, যেহেতু চাঁদাবাজি ছিল, একটা সরকারের ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারকে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বাদে সকলে 53টা দল কিন্তু তার বিরোধিতা করেছিল। কিন্তু পাশাপাশি আপনার হচ্ছে যে সংস্কার, এটা তো আমরা দেখেছিলাম যে 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু 90 দিনে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিলেন। এই সরকার কতদিন সংস্কার করবে? এই সংস্কারের কথা কিন্তু প্রথমেই প্রত্যেকটা রাষ্ট্র রাজনৈতিক দল থেকে ওনারা নিয়েছিলেন, পরবর্তীতে যে কমিশন করেছে তারাও কিন্তু রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং উপদেষ্টারাও রেজওয়ানাল এবং অন্য অন্য কয়েকজন উপদেষ্টা বলেছে যে মাত্র 7 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। সেইখানে মনে করেন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরও হবে না। এটাই এখন যে সমস্ত তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দিচ্ছে যে তারা সংস্কার না, তারা আসলে ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং তারা ক্ষমতায় যে কোনো উপায়ে থাকার জন্য প্রস্তুত। সেই জন্যই আমাদের কথা হচ্ছে যে নির্বাচন দিয়ে জনগণের হাতে ভোট দিতে হবে, ভোট অধিকার দিলে জনগণ যাকে নির্বাচিত করে সে নির্বাচিত হবে। এবং তারা যদি কোনো খারাপ কাজ করে, বাংলার মাটিতে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি মনে করি যে পরবর্তীতে বিএনপি আসুক, জামাত আসুক, তারা যদি খারাপ কিছু করে পালিয়ে যাইতেও পারবে না, বঙ্গোপসাগরে তাদের ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে, জনগণ ইনশাল্লাহ ব্যবস্থা নেবে। সেই জন্য আজকে ওনারা যে কালক্ষেপণ করবে সংস্কারের কথা বলে, এটা বলে ওইটা বলে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটাই আমার হলে চূড়ান্ত কথা। এই জন্যই আমাদের প্রচুর সন্দেহ এবং আমাদের কথা কাজে। আজকে দেখেন সারজিৎ আলম তিনি কোন পরিবারের ছিল, আজকে সারা ফেসবুকে সামাজিক মাধ্যমে ডুবে গেছে যে তার অবস্থান কি ছিল এবং কিভাবে সে এত শোডাউন দিয়ে গাড়ি নিয়ে যায় এবং অন্যান্যরা এত টাকা পয়সা পায় কোথায়। অতএব তারা সূক্ষ্মভাবে দুর্নীতি করতেছে এবং আওয়ামী যারা দুর্নীতিবাজ তাদের টাকা পয়সা তারা নিয়ে এদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তাই আমরা মনে করতেছি যে এই সমস্ত সবকিছু তালবাহানা। আমি আপনাকে আগেও একদিন বলেছিলাম যে একটা পরিবারে 2টা মেয়ে, বড় মেয়েটা সুন্দরী না, তাকে কখন সোনো পাউডার দিয়ে রূপচর্চা করে তারপরেও বিয়ে হচ্ছে না, তাকে বিয়ে না দিলে ছোটটা বিয়ে দেবেন, এটা পরিবারে বা পারিবারিক ভাবে হয়। কিন্তু রাজনৈতিক ভাবে বিএনপি সবচেয়ে সুন্দরী দল, তাকে মানুষ ভোট দিতে চায়, গ্রহণ করতে চায়। এখন একটা নাগরিক পার্টি কোন সময় তারা যোগ্য হবে সেই সময় নির্বাচন দেবে, এর আগে ওনারা 5 বছর থাকবে, 10 বছর থাকবে, এটা বাংলাদেশের মাটিতে কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে না এবং তাদের জনপ্রতিনিধি মানে
নির্ধারণ করতে পারতেছে না, নির্বাচিত করতে পারতেছে না। তাই আমি মনে করি যে এই সরকারের নিয়মেই বলে যে অন্তর্বর্তীকালীন সরকারটাই হচ্ছে যে একটা সরকার সমস্যা ছিল বা কোনো একটা সমস্যার কারণে সেই সমাধান করার জন্য এই সরকারটা এসেছে, তিনি নির্বাচন দিয়ে আবার ফিরে যাবে এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবে। কিন্তু এই সরকার তাল বাহানা করতেছে, এটা স্পষ্ট। আমরা বুঝেছি, রাজনৈতিক দল বুঝেছে, জামাত আগে বুঝতো না, জামাতও বুঝেছে, সকল দলই এখন বুঝে গেছে যে এইগুলো আসলে একটা বাহানা করতেছে। আপনি দেখেন জামাত কিন্তু এখন স্পষ্টভাবে বলেছে যে দ্রুত সংস্কার যতটুকু দরকার ন্যূনতম করে আপনারা নির্বাচন দেন। এবং আজকে ম্যাক্সিমাম দল বলতেছে, শুধুমাত্র এই নতুন যে পার্টিটা হয়েছে, আমি আপনাকে একটা প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করব। আমার বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, বাগেরহাট চাই আমি, আপনি আসেন এখানে হেরিকেন ধরে একজন যোগ্য প্রার্থী এই নাগরিক পার্টি থেকে পাবেন কিনা এবং সে কয়টা ভোট পাবে, এরকম সর্বত্র। ভাই এখন কবে তারা এইটাকে দলটাকে প্রতিষ্ঠিত করবে? এখানে আমার কাছে আরো জটিল সন্দেহ হয় যে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি একটা পার্টি করেছিলেন নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তি এস্টাবলিশ করতে পারেন, সেইটাই আজকে নাগরিক পার্টি হিসাবে রূপান্তরিত করে তিনি সেখান থেকে আস্তে আস্তে আসতে চাচ্ছে।